বেশ কড়া মাঞ্জা হয়েছে। খাদু মল্লিক বলে লোকটা যত বড় ঘুড়িবাজ হোক না কেন, তার চারপাশে সে সহজে কাটতে পারবে না। খাটে বসে পাখার বাতাস খেতে খেতে বেশ আত্মতৃপ্তির সাথে কথাগুলো ভাবছিলেন ফটিকবাবু। নিঝুম দুপুর, বাইরে কোথাও যেন একটা কাক ডাকছে। মাথার উপর মৃদু ঘর ঘর শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই ফটিকবাবুর তিনতলা এই ঘরে। হঠাৎ দরজায় মৃদু কড়া নাড়ার শব্দ হলো। ভর দুপুরে আবার কে এলো? কোনো সেলসম্যান নাকি? ফটিকবাবু গিয়ে দরজা খুলতেই এক পাশের সিঁড়ির অন্ধকার থেকে একটা মোলায়েম কণ্ঠস্বর ভেসে এলো। আপনি এই বাড়িতে নতুন ভাড়াটে বুঝি? অসময় একটু বিরক্ত করতে এলাম। ফটিকবাবু দেখলেন সিঁড়ির প্রায় অন্ধকার ঘেঁষে দাঁড়িয়ে আছে একজন ভদ্রলোক, মাঝবয়সী, পরনে ধুতি পাঞ্জাবি। তাকে দেখে সেলসম্যান বলে মনে হয় না। সম্ভবত সিঁড়ি বেয়ে উপর থেকে নেমে এসে দাঁড়িয়েছেন তিনি। ফটিকবাবু বললেন, আপনাকে তো ঠিক চিনলাম না। ভদ্রলোক দু পা এগিয়ে এসে বললেন, আমার নাম অবিনাশ হালদার। আমি ওই ছাদের কোণার ঘরটাতে থাকি। ছাদে আপনি ঘুড়ির মাঞ্জা দিচ্ছিলেন। আমার আবার এক সময় খুব ঘুড়ি ওড়ানোর শখ ছিল, তাই ভাবলাম একবার আপনার সাথে পরিচয় করে আসি। দুদণ্ড কি কথা বলা যাবে আপনার সঙ্গে? ছাদের কোণায় একটা ঘর আছে। লোকটা তাহলে সত্যি সেখানেই থাকেন। মাস তিনেক হলো উত্তর কলকাতার এই চারতলার পুরনো বাড়ির ভাড়াটে হিসাবে উঠে এসেছেন ফটিকবাবু। বাড়িটায় অনেক খুপড়ি খুপড়ি ঘর, তবে এখানে যে যার মতো থাকে, কেউ কাউকে বিরক্ত করে না। ফটিকবাবু সকাল 8টাতে অফিসে বেরিয়ে যান, ফেরেন রাত 8টায়। এ বাড়িতে কারোর সঙ্গেই পরিচয় নেই তার। বাড়ির মালিক অন্যত্র থাকেন। ফটিকবাবু সেখানে গিয়ে ভাড়া মিটিয়ে আসেন। অগন্তককে ভদ্রলোক বলেই মনে হচ্ছে। কাজেই ফটিকবাবু তাকে নিজের পরিচয় দিয়ে বললেন, আসুন, ঘরে আসুন। ভদ্রলোক ঘরে ঢুকে একটু জড়সড় হয়ে ফটিকবাবুর মুখোমুখি একটা চেয়ারে বসলেন। লোকটার মুখে কেমন যেন এক বিষণ্ণতার ছাপ আছে। লোকটাকে নিরীহ গোছের মনে হলো ফটিকবাবুর। ফটিকবাবু জানতে চাইলেন, আপনার কি করা হয়? ভদ্রলোক বিষণ্ণ হেসে জবাব দিল, আগে একটা মার্চেন্ট কোম্পানিতে চাকরি করতাম, এখন কিছুই করি না। কথাগুলো বলার পর হঠাৎ তার দৃষ্টি পড়ল পাশের টেবিলটার উপর। ফটিকবাবুর কেনা ঘুড়িগুলো রাখা সেখানে। ঘুড়িগুলো দেখেই ভদ্রলোক বলে উঠলেন, আরে 4-5 ঘুড়ি, বেশ ভালো ঘুড়িগুলো। আমারও প্রিয় ঘুড়ি ছিল চাপরাস। ঘুড়ি প্রসঙ্গে কেউ কোনো কথা বললে বেশ উৎসাহিত বোধ করেন ফটিকবাবু। তিনি বললেন, কাল তো বিশ্বকর্মা পুজো, ঘুড়ি ওড়বার দিন, ওড়াবো কাল। জানেন, আমি যখন গ্রামে থাকতাম তখন এটাই ছিল আমার একমাত্র নেশা। লোকে তো আমার নাম দিয়ে ফেলেছিল চাপরাসদা। কেউ কেউ ডাকতো চাপরাসবাবু বলে। কলকাতায় আসার পর অবশ্য বছর 8 ঘুড়ি ওড়াবার সুযোগ হয়নি। দক্ষিণ কলকাতায় যে বাড়িতে থাকতাম, সে ভাড়া বাড়ির ছাদেও এক চিলতে জায়গা ছিল না। আশেপাশে কোনো মাঠই নেই। খুবই মুষড়ে পড়েছিলাম। এ বাড়িটা আমার পছন্দ হয়ে গেল বিরাট ছাদটা দেখে। কাল মনের সুখে বহুদিন পর ঘুড়ি ওড়ালাম। কাল মনের সুখে বহুদিন পর ঘুড়ি ওড়াবো। অবিনাশবাবু বললেন, আজকাল তো ঘুড়ি ওড়ানোর শখ দেখাই যায় না। এখনকার ছেলে মেয়েদের শৈশবটাই কেমন বদলে গেল। তবে বিশ্বকর্মা পুজোর দিন এখনো কিছু ঘুড়ি ওড়ে এ পাড়াতে। বহুদিনের প্রথা বলেই হয়তো এখনো সেটা পুরোপুরি মুছে যায়নি, কিন্তু প্রতি বছরই আকাশে ঘুড়ির সংখ্যা কমছে। ফটিকবাবু বললেন, আমাদের ছোটবেলায় ভিডিও গেমস, কম্পিউটার এত সব ছিল না। পিঠে বইয়ের বস্তাও থাকতো না।
অবশ্য মাঠে এখন প্রায় নেই বললেই চলে। ছেলে মেয়েদের আর দোষ কি? অবিনাশবাবু এরপর বললেন, এ পাড়াটা তো খুব পুরনো, ঘুড়ি ওড়ানো একসময় উৎসবের মতন ছিল। বিশ্বকর্মা পুজোর 1 মাস আগে থেকেই ঘুড়ি ওড়াবার প্রস্তুতি শুরু হয়ে যেত। বিরাট বিরাট ছাদগুলোতে মাঞ্জা দেওয়ার দখল নেওয়া হতো। কত রকম গোপন ফর্মুলা ছিল সেসব মাঞ্জার। চন্দননগর থেকে কেউ নিয়ে আসতো বোলারি কাচের মিহিগুঁড়ো, কেউ বা ছুটতো ক্যানিংয়ে কচ্ছপের ডিম খুঁজতে। সে ডিম মাঞ্জায় মেশানো হতো। একবার কেদার ঘোষ বলে একটা লোক 90টা ঘুড়ি কেটেছিল। পরে শোনা গেল সে নাকি শ্মশান থেকে মানুষের হাড়ের গুঁড়ো এনে মিশিয়েছিল মাঞ্জার সঙ্গে। আর ব্যারিস্টার নরন মুখার্জি নাকি তার নতুন কেনা অস্টিন গাড়িটাই হেরে বসেছিলেন বাজি ধরে ঘুড়ির লড়াইতে। সেই সময় পয়সাওয়ালা লোকেরা বাজি ধরতেন ঘুড়ির লড়াইতে। পুরনো দিনের ইতিহাস বলতে উজ্জ্বল হয়ে উঠল ভদ্রলোকের মুখ। কিন্তু বাজি শব্দটা কানে যেতে একটু ইতস্তত করে ফটিকবাবু বলে ফেললেন, জানেন, কাল আমিও একটি বাজি ধরেছি ঘুড়ির লড়াইতে। মানে? ভদ্রলোক যেন মৃদু চমকে উঠলেন তার কথা শুনে। ফটিকবাবু বললেন, এ মানে বাজি ধরাটা ঠিক নয় তা আমি জানি, কিন্তু পরিস্থিতি হঠাৎ এমন হলো যে বাজিটা ধরতেই হলো। ব্যাপারটা খুলেই বলি। দিন 5 আগে শনিবার দুপুরে অফিস ফেরত পাড়ার মোড়ে বুড়ো ঘুড়িওয়ালার দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুড়ি বাজছিলাম। পাড়ায় আমি নতুন, বুড়োটা আমায় আগে ঘুড়ি কিনতে দেখেনি। আমি কত বছর ঘুড়ি ওড়াই, কি ঘুড়ি পছন্দ করি, কেমন লড়াই, এসব জিজ্ঞাসা করলো লোকটা। কথা প্রসঙ্গে আমি তাকে বলছিলাম যে, জানেন, আমার ঘুড়ি কেউ কোনোদিনও কাটতে পারিনি। কথাটা আমি মিথ্যে বলিনি। ছোটবেলায় 2-1 বার ছাড়া আমার চারপাশে কেউ কোনোদিনও কাটেনি। কিন্তু বুড়োটাকে এই কথা বলা মাত্রই আমার পেছন থেকে কে যেন বলে উঠল, তাই নাকি? আমার ঘুড়িও কেউ কাটতে পারিনি। বিশ্বকর্মা পুজোর দিন একটা লড়াই হবে নাকি? কে কত ঘুড়িবাজ দেখা যাবে। তাকিয়ে দেখি আমার ঠিক পেছনে মাঝবয়সী একটা লোক দাঁড়িয়ে। তার মাথায় কদম ছাট চুল, পরনে রংচঙে শার্ট আর রংচটে জিন্সের প্যান্ট, বোতাম খোলা, বুকে সোনার চেনে একটা বাঘ নখের লকেট। লোকটার সঙ্গে আরো কয়েকজন যুবক। আমি তাকাতেই সেই লোকটা একটা হাত জোর করে নমস্কার করে বলল, আমার নাম খাদু মল্লিক, আপনার পাড়াতেই থাকি। লোহা লক্করের কারবার আছে আমার। আপনি তো ওই গলির কোনায় 15 নম্বর বাড়িতে নতুন ভাড়া এসেছিলেন, তাই না? হয়ে যাবে নাকি ওই দিন ঘুড়ির লড়াই? ঘুড়ির লড়াই অনেক প্রাচীন দিনের সাহেবদের ডুয়েল লড়াইয়ের মতো। কেউ আহ্বান করলে তাদের সাড়া না দিলে মান ইজ্জত থাকে না। কাজেই আমি বললাম, আপনার আপত্তি নেই, হতেই পারে। খাদু মল্লিক বলে লোকটা এবার বলল, তবে একটা শর্ত আছে কিন্তু, কিছু নিয়মও থাকবে এই লড়াইতে। 3 বার খেলা হবে, যে 2 বার ঘুড়ি কাটতে পারবে সে জিতবে। অন্য পক্ষে তাকে 10,000 টাকা দেবে। অর্থাৎ এই খেলায় 10,000 টাকা বাজি। আমার গায়ে জমিদারি রক্ত আছে। ঘুড়ির লড়াই বাজি ছাড়া আমি খেলি না। খেলায় বাজি ধরা ঠিক নয়। তাই আমি তাকে বললাম, বাজি ধরে না, এমনি লড়াই হতে পারে, খুব বেশি হলে মোড়ের মাথায়, আবার খবর রেস্তোরাঁয় মটন বিরিয়ানি বাজি হতে পারে। খাদু মল্লিক শুনে বলল, বিরিয়ানির আবার বাজি হয় নাকি? আপনি কি ভয় পেলেন? টাকা না থাকলে অবশ্য অন্য কথা। আমি শুনে বললাম, না, ও টাকা আমার কাছে, কিন্তু বাজি ধরা আমার পছন্দ না। লোকটা এবার দাঁত বার করে হেসে বলল, কেন ঘুড়িওয়ালার কাছে মিথ্যে গল্প করছিলেন দাদা? আপনার ঘড়ি নাকি কেউ কাটতে পারবে না, এসব গল্প আমার অনেক শোনা আছে। আমি জবাব দিলাম, আমি একদম সত্যি কথা বলছি। দরকার হলে আপনি আমার গ্রামে চলুন, লোকেরা কি বলে শুনুন। খাদু মল্লিক বলল, গ্রামে যেতে আমার বই আছে, সাহস থাকলে আমার সঙ্গে বাজিতে নামুন, এলেন বোঝা যাবে। আমি চুপ করে রইলাম।
তাই দেখে সে বলল, ও বুঝেছি, এই যে বুড়ো, বাবুকে তুমি খোকা লাটিম আর ছোট ঘুড়ি দাও, খবরদার মাঞ্জা যেন করা না হয়, হাত কেটে যাবে। বাবা বিশ্বকর্মা পুজোয় খোকাদের সঙ্গে ঘুড়ির লড়াই খেলবে, মাঞ্জা লাটাই ঘুড়ির পয়সাও বরং তুমি আমার থেকেই নিও। খাদু মল্লিকের সেঙ্গাতরা তার কথা শুনে খ্যা খ্যা করে অসভ্যের মতন হাসতে লাগবো। যার ঘড়ির কোনোদিনও কেউ সত্যি কথা পারেনি, সে বোম্বে লাটাই ব্লেডের মতন ধারালো সুতোর মাঞ্জা ছাড়া কোনোদিন ঘুড়ি ওড়ায় না। তাকে নিয়ে এমন রসিকতা, এমন বিদ্রূপ, হঠাৎ যেন মাথাটা বিগড়ে গেল। আমি বলে উঠলাম, ঠিক আছে, কে কত বড় ঘড়িবাজ বোঝা যাবে, আমি রাজি। আমার কথা কানে যাওয়ার সঙ্গে সঙ্গে খাদু মল্লিক আমাকে চমকে দিয়ে পকেট থেকে একটা 100 টাকার বান্ডিল বুড়ো দোকানের দিকে ছুড়ে দিয়ে আমার উদ্দেশ্যে বলল, আমার আপনার দুজনের টাকাই ওর কাছে জমা থাকবে। আপনার কাছে এখন টাকা না থাকলে কাল পরশু টাকাটা ওকে দিয়ে যাবেন। বিশ্বকর্মা পুজোর দিন ঠিক 5টায় আমার ঘুড়ি আকাশে উড়বে, মনে রাখবেন, কালো ঘুড়ি। আর একটা কথা, কথার খেলাপ আমি করি না, আর অন্য কেউ করলে তা আমি পছন্দ করি না। আমাকে আর কথা বলার সুযোগ না দিয়ে খাদু মল্লিক এবার দলবল নিয়ে হাঁটতে শুরু করলো। অজ্ঞতা, সোমবার অফিস ফেরত আমিও সেই বুড়োটার কাছে 10,000 জমা রেখে এসেছি। তবে আমি নিশ্চিত খাদু মল্লিক আমাকে হারাতে পারবে না। তবে বাজির টাকাটা আমি কোনো অনাথ আশ্রমকে দেবই ভেবেছি। অবিনাশবাবুর উদ্দেশ্যে একটানা কথা বলে থামলেন ফটিকবাবু। অবিনাশবাবুর মুখটা শোনার পর কেমন গম্ভীর হয়ে গেল। তিনি যেন একটু চিন্তিতভাবে বলেন, খাদু মল্লিক, আবার সেই কালো ঘুড়ি? ফটিকবাবু বললেন, আপনি খাদু মল্লিককে চেনেন নাকি? অবিনাশবাবু চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ চিনি। বাজি ধরা ব্যাপারটা ভালো নয়, তবে ধরেই যখন ফেলেছেন তখন আর কি করবেন। তবে খাদু মল্লিক কিন্তু পাক্কা ঘুড়িবাজ লোক, সেও অনেকদিন বাজি হারেনি। আপনার জন্য শুভকামনা রইল। ভদ্রলোক এরপর বললেন, ঠিক আছে, আমি এখন আসি, পরিচয়টা সেরে গেলাম। আর একটা কথা, বাড়ির ছাদের কার্নিশটা বেশ নিচু, একটু সাবধানে ঘুরিয়ে রাখবেন। কথা শেষ করে আর দাঁড়ালেন না ভদ্রলোক। ফটিকবাবুকে একটা নমস্কার করেই বাইরের সিঁড়ির অন্ধকারে মিলিয়ে গেলেন। ফটিকবাবুর মনে হলো লোকটা বেশ অদ্ভুত, কেমন হুট করে এলেন, আবার তেমনই হুট করে চলেও গেলেন। বিকেলবেলা রোদ কমলে ফটিকবাবু একবার ছাদে উঠলেন মাঞ্জা দেওয়া সুতো গোটাবার জন্য। তখনই ছাদের কোণে সেই ঘরটার দিকে নজর গেল তার। দুপুরের লোকটা বলে গেল সে ওই ঘরটাতেই থাকে। ঘরটা অবশ্য এখন তালা বন্ধ, হয়তো ভদ্রলোক বাইরে বেরিয়েছে, মনে মনে ভাবলেন ফটিকবাবু। আজ বিশ্বকর্মা পুজো। ফটিকবাবুর ঘুম ভাঙল পুজো প্যান্ডেলের মাইকের শব্দে। সকাল সকাল স্নান করে বাড়ি থেকে বেরিয়ে টানা রিক্সা চেপে তিনি ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিতে গেলেন। পুজো দিয়ে বেলা 10টা নাগাদ তিনি বাড়ি ফিরলেন। তখন আকাশের দিকে তাকাতেই মনটা নেচে উঠল তার। আকাশে ঘুড়ি উঠতে শুরু করেছে, কত রকমের ঘুড়ি, চাপরাস, চাঁদিয়াল, পেটকাট্টি, বক্কা, লোডশেডিং। নিজের ঘরে ঢুকে জানলা দিয়ে আকাশে ছেয়ে যাওয়া নানা রঙের ঘুড়ি খেলা দেখতে লাগলেন ফটিকবাবু। মাঝে মধ্যেই আশেপাশের বাড়ির ছাদ থেকে নিচের গলির থেকে জয়ধ্বনি উঠছে। কোনো ঘুড়ি হয়তো আকাশ থেকে কেটে নিচে নামতে শুরু করেছে, আর তার সুতোটা ধরার জন্য পিছু ধাওয়া করছে ছেলের দল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটা চাপা উত্তেজনা অনুভব করতে পারলেন ফটিকবাবু। বিকাল ঠিক 5টায় উঠবে সেই কালো ঘুড়ি। তার চাপটাসগুলো সুতোলাটাই সব তৈরি করে রেখেছেন তিনি। তার ঘুড়ি কেউ কোনোদিনও কাটতে পারেনি। তবুও দুপুরবেলা খাওয়া সেরে একটা ঘুম দিয়ে যখন উঠলেন তখন বিকেল 4টে বাজে। তার সাজ সরঞ্জাম নিয়ে 4:30 নাগাদ ছাদে উঠলেন ফটিকবাবু।
আকাশে এখন আর খুব একটা ঘুড়ি নেই, হয় তারা কেটে গেছে বা নিচে নেমে গেছে। দু চারটে ঘুড়ি শুধু ক্লান্ত অবসন্নভাবে আকাশে ভাসছে। ফটিকবাবুর অভিজ্ঞ চোখ বুঝতে পারল ওসব ঘুড়িতে আর লড়াইয়ের দম নেই। ফটিকবাবু এবার চোখ গেল ছাদে সেই ঘরটার দিকে। ঘরটা আগের দিনের মতোই তালাবন্ধ, শুধু অন্য একটা বাড়তি জিনিস আজ চোখে পড়ল তার। একটা চাপরাশ ঘুড়ি ঘরের দরজার মাথায় লোহার শিকে আটকে আছে। পুরনো ঘুড়ি, হয়তো কোথা থেকে উড়ে এসে আটকে গেছে ওখানে। আকাশের দিক তাকিয়ে 5টা বাজার প্রতীক্ষা করতে লাগলেন ফটিকবাবু। ঠিক 5টা, কিন্তু দূরে একটা বাড়ির ছাদের আড়াল থেকে ধীরে ধীরে আকাশে উঠতে শুরু করলো একটা ঘুড়ি। অনেক ঘুড়ি দেখেছে ফটিকবাবু, কিন্তু অমন মিশমিলে কালো ঘুড়ি কিন্তু জীবনেও দেখেনি। আর কি আশ্চর্য, কালো ঘুড়িটা আকাশে ওঠার সঙ্গে সঙ্গে এ কোণে সে কোণে যে কয়টা ঘুড়ি আকাশে ভাসছিল তাদের মধ্যে প্রচন্ড একটা চাঞ্চলতা শুরু হলো। পড়িমড়ি করে তারা নিচে নামতে লাগলো। শুধু সেই কালো ঘুড়িটা মাঝ আকাশের দিকে তরতর করে বেরোতে লাগলো। চাপরাশ একবার কপালে ঠেকিয়ে জয়মা বলে সেটাকে আকাশে ওড়ালেন ফটিকবাবু। মাঝ আকাশে স্থির হয়ে দাঁড়িয়েছে কালো ঘুড়িটা, যেন একটা কালো চিল আকাশে ভাসছে। ফটিকবাবু চারপাশে পৌঁছে গেল তার কাছে। সেও স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল কিছুটা তফাতে, ঠিক যেন লড়াইয়ে নামার আগে ঘুড়ি দুজন প্রতীক্ষকে জড়িত করে নিচ্ছে। কিছুক্ষণের মধ্যে লড়াইবাবু চাপরাশ বাড়ালেন কালো ঘুড়ির দিকে। সে ঘুড়ি তখন আরও নেতিয়ে পড়েছে। প্রথম ঘুড়িটা কেটে ফটিকবাবুর আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তিনি প্যাঁচ লাগালেন ঘুড়িতে, কিন্তু তার পর মুহূর্তেই এক অদ্ভুত ঘটনা ঘটল। মৃতপ্রায় অবসন্ন কালো ঘুড়িটা হঠাৎ গোত্তা খেয়ে রকেটের বেগে আকাশে উঠে গেল। আর ফটিকবাবু অনুভব করলেন তার লাটাইয়ে সুতোর টান আর নেই। সুতো ছেড়ে ভাসতে শুরু করেছে তার চারপাশ। সুতোই নয়, হাওয়ায় ভাসছে চাপরাশ। ব্যাপারটা একটা ফাঁদ ছিল। কাটা পড়েছে ফটিকবাবুর ঘুড়ি। মাঝ আকাশে নাচছে খাদু মল্লিকের কালো ঘুড়ি। কিছুটা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন ফটিকবাবু। তারপর অবশিষ্ট সুতো নামিয়ে একটা চাপরাশ যখন আনতে লাগলেন, ঠিক তখন থেকেই ভেসে এলো একটা গলা। আপনি ভালো ঘুড়ি ওড়ান ঠিকই, কিন্তু ধূর্ততায় খাদু মল্লিকের সাথে পারবেন না। কিভাবে আপনাকে ঠকালো দেখলেন? গলা শুনে মৃদু চমকে উঠে ফটিকবাবু দেখলেন তার কিছুটা তফাতে দাঁড়িয়ে আছেন গতকাল দুপুরে সেই ভদ্রলোক অবিনাশবাবু। তিনি এরপর বললেন, প্রথম থেকেই লড়াইটা দেখছি আমি। প্রথমবার আপনার কালো ঘড়িটা কাটতে পেরেছিল খাদু মল্লিকের অসতর্ক ছিল বলে। বারবার ওই জিনিস কিন্তু খাটবে না। এই লড়াইটা যেভাবে হোক সে জিতবে। দিন, লড়াইটা আমাকে দিন। ভদ্রলোকের কথা শুনে ফটিকবাবু বেশ অবাক হয়ে জানতে চাইলেন, লাটাইটা আপনাকে দেব কেন? দেবেন, কারণ কালো ঘড়ির সঙ্গে শেষ লড়াইটা আমিই লড়বো এই ঘড়িটা দিয়ে। অবিনাশবাবু হাতে ধরা রয়েছে কাল ছাদের মাথায় যে চাপরাশটা ছিল। ফটিকবাবু বললেন, কিন্তু লড়াইটা আমার সঙ্গে, আপনি লড়বেন কেন? ব্যাপারটা অর্থনৈতিক হবে। তাছাড়া আপনি যদি তাকে কথা শেষ না করতে দিয়ে অবিনাশবাবু বললেন, কি ভাবছেন আমি যদি হেরে যাই তবে আপনার টাকা যাবে? এই যে 10,000 টাকা আমি আপনার হাতে দিচ্ছি, আর নৈতিকতার ব্যাপার বলছেন, সেটা আপনি পরে বুঝবেন। সম্ভবত অন্য একটা ঘটনা ঘটতে পারে এরপর। দিন, লাটাইটা দিন, সময় বেশি নেই। লোকটার কণ্ঠস্বর এমন একটা কিছু ছিল যে ফটিকবাবু লাটাইটা লোকটার হাতে তুলে দিলেন। নিন তবে, আর টাকাটা আপনার কাছেই রাখুন। তবে আমি কিন্তু ব্যাপারটা কিছু বুঝতে পারছি না।
লাটাইটা হাতে নিয়ে সেই পুরনো চাপরাশটা সুতোয় বাঁধতে বাঁধতে ভদ্রলোক মৃদু হেসে বললেন, বুঝতে পারবেন, আপনি এখন আমার ওই ছাদের ঘরে আড়াল দিকে দাঁড়ান। কোনো পরিস্থিতিতেই আমি যতক্ষণ না বলবো বাইরে বেরোবেন না। আপনি নিশ্চিন্ত থাকুন, খাদু মল্লিকের প্যাচ এবার আমি কাটবই। ভদ্রলোকের কথা শুনে কিছুটা বিস্মিতভাবেই তার নির্দেশ মতো সেই ঘরটার আড়ালে গিয়ে দাঁড়ালেন ফটিকবাবু। অবিনাশবাবু যখন ঘুড়ি ওড়ালেন তখন সূর্য ঢলে পড়েছে। ওপরে উঠতে লাগলো তার ঘুড়ি। যেভাবে তিনি লাটাই ধরে সুতো সারতে লাগলেন তা দেখেই ফটিকবাবু বুঝে গেলেন এই লোকটাও পাকা ঘুড়িবাজ। কালো ঘুড়ির কাছে পৌঁছে গেল অবিনাশবাবুর চাপরাশ। স্থির হয়ে দাঁড়িয়ে আছে কালো ঘুড়ি। অবিনাশবাবুর ঘুড়িটাও স্থির হলো। এরপর বেশ কয়েকবার ঘুড়ি দুটো নিজেদের নিরাপদ এলাকায় গোত্তা খেলো ঠিক, কিন্তু নিজের জায়গাতেই স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। মিনিটের পর মিনিট কেটে যাচ্ছে, কিন্তু দুটো ঘুড়ি একদম স্থির। কেউ যেন আকাশের গায়ে আঠা দিয়ে আটকে রেখেছে ঘুড়ি দুটোকে। ঘরটার আড়াল থেকে ফটিকবাবু বুঝতে পারলেন না ঠিক কি করতে চলেছে ওই দুই ঘুড়িবাজ। অবিনাশবাবু তার দিকে পিছন ফিরে ছাদের আলসের ধারে লাটাই ধরে পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে আছেন। এদিকে অন্ধকারও নামতে চলেছে। এক সময় বেশ অধৈর্য হয়ে ফটিকবাবু ঘরটার আড়াল থেকে বাইরে বেরোতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ল তার। ছাদের কোণায় কার্নিশ বেয়ে বিড়ালের মতন নিঃশব্দে ছাদে উঠে এলেন একটা লোক। তাকে দেখেই চমকে উঠল ফটিকবাবু। আরে, এই যে খাদু মল্লিক! তাহলে আকাশে কালো ঘড়িটা ওড়াচ্ছে কে? ছাদের চারদিকে একবার তাকিয়েই নিয়ে খাদু মল্লিক দুহাত সামনের দিকে বাড়িয়ে পা টিপে টিপে এগোতে লাগলেন ছাদের কিনারে দাঁড়িয়ে থাকা অবিনাশবাবুর দিকে। অবিনাশবাবু পাথরের মূর্তির মতো আকাশের দিকে তাকিয়ে আছেন। খাদু মল্লিকের চোখ দুটো জ্বলছে, ঠোঁটের কোণে ফুটে উঠেছে এক চান্তব হাসি। অবিনাশবাবুকে লক্ষ্য করে এগোচ্ছেন তিনি। আর মাত্র কয়েকটা পা, তাহলেই খাদু মল্লিক ছুঁয়ে ফেলবে অবিনাশবাবুকে। ঠিক এই সময় অবিনাশবাবু ঘুরে দাঁড়ালেন। তার মুখেও ফুটে উঠল দুর্ভেদ্য এক হাসি। তিনি খাদু মল্লিকের উদ্দেশ্যে বললেন, তুমি আসবে আমি জানতাম। এসো, আমাকে ধাক্কা দাও। এই তো ছাদের কিনারে দাঁড়িয়ে আছি আমি। এসো এসো। ক্রমশ চওড়া হচ্ছে অবিনাশবাবুর হাসি। খাদু মল্লিকের ঠোঁটের হাসিটা মুছে গেল। প্রথমে বিস্ময়, তারপর লোকটার মুখমণ্ডলে ফুটে উঠল প্রচন্ড আতঙ্কের ছাপ। হাত দুটো আপনা থেকে যেন গুটিয়ে গেল বুকের কাছে, যেন ভয়ঙ্কর কোনো আতঙ্কে চিৎকার করে উঠে খাদু মল্লিক দরাম করে পড়ে গেল ছাদ থেকে। আর এর পরের মুহূর্তেই আকাশের দিক থেকে চোখ রেখে অবিনাশবাবুর হাতের লাঠাইটা নাড়তে শুরু করলেন। তার চাপরাশ বাজ পাখির মতন ধেয়ে গেল কালো ঘুড়ির দিকে। তাকে পালাবার কোনো সুযোগ না দিয়ে প্যাঁচ লাগিয়ে লাটাইটা হ্যাচকা পারলেন তিনি। কেটে গেল খাদু মল্লিকের কালো ঘুড়ি। আশপাশ থেকে শোরগোল শোনা গেল, অর্থাৎ আড়াল থেকে এই লড়াই এতক্ষণ দেখছিল অনেকেই। ধীরে সুস্থে তার চাপরাশটা নিচে নামালেন। ঠিক এই সময় ঝুপ করে সন্ধ্যা নামল। ছাদের উপর চিত হয়ে পড়ে আছে খাদু মল্লিক। তার চোখ বন্ধ, মুখ দিয়ে একটা গো গো শব্দ বেরোচ্ছে, ঠোঁটের কষ বেয়ে চুইয়ে পড়ছে গ্যাজলা। প্রচন্ড আতঙ্কে বাহ্যজ্ঞান লোপ পেয়েছে খাদু মল্লিকের। মাটিতে পড়ে থাকা খাদু মল্লিকের সামনে দাঁড়িয়ে ফটিকবাবু আর অবিনাশবাবু। অবিনাশবাবুর মুখে স্পষ্ট হাসি রেখা। তিনি তাকিয়ে আছেন মাটিতে পড়ে থাকা খাদু মল্লিকের দিকে। হতবাক ফটিকবাবু অবিনাশবাবুর উদ্দেশ্যে বললেন, ব্যাপারটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। অবিনাশবাবু বললেন, ও ছাদে উঠেছিল আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বাজিটা জেতার জন্য। ও এ তল্লাটের নাম করা গুন্ডা। শেষ ঘড়িটা ও কোনো স্যাঙ্গাতের হাতে দিয়ে এখানে এসেছিল।
তারপর আমাকে দেখে, আপনাকে দেখে ওর এমন অবস্থা হলো কেন? অবিনাশবাবু কয়েক মুহূর্ত চুপ করে ঘড়ির লাটাই ফটিকবাবুর হাতে ধরিয়ে দিয়ে বললেন, 5 বছর আগে বিশ্বকর্মা পুজোর বিকেলে এই ঘড়িটা দিয়েই ওর সঙ্গে শেষ লড়াই হওয়ার কথা ছিল আমার। ওর বাজির ফাঁদে পড়ে গেছিলাম আমি। 20,000 টাকা বাজি, এই রকম বিকেল, এই রকম ঘটনা। প্রথমে আমি আর ঘড়ি কাটলাম, তারপর ও আমার। ছাদের কিনারে দাঁড়িয়ে আমি যখন দ্বিতীয় ঘড়িটা সুতো বাজছি, তখন পিছন থেকে ছাদে এসে উঠেছিল খাদু মল্লিক। আমি ওর উপস্থিতি টের পাইনি। আর তারপর থেমে গেলেন অবিনাশবাবু। তারপর কি? তারপর কি? ব্যগ্রভাবে জানতে চাইলেন ফটিকবাবু। ফটিকবাবু চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে অবিনাশবাবু বললেন, তারপর আবার কি? এই গুন্ডা খাদু মল্লিক আমাকে পেছন থেকে ধাক্কা মেরে 4 তলার ছাদ থেকে নিচে ফেলে দিল। ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদের কান নিচ্ছে, পা পিছলে দুর্ঘটনা, মৃত্যু অস্বাভাবিক নয়। এই ছাদ থেকে একটা ঘুড়ি উড়ল, আর কোনো স্যাঙ্গাত কালো ঘুড়ি দিয়ে সেটা কাটলো। সবাই দেখে ভাবলো বাজি জিতেছে খাদু মল্লিক। তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফটিকবাবু নিজে মনে হলো 4 তলার ছাদ থেকে নিচে ফেলে দিয়েছিল। আর এরপরেই ফটিকবাবুর কাছে স্পষ্ট হয়ে গেল কেন খুনে গুন্ডা খাদু মল্লিকের মতো লোকও ভয়ে অজ্ঞান হয়ে গেল। ব্যাপারটা বুঝে উঠতেই একটা হিমেল স্রোত যেন ফটিকবাবুর পিঠ থেকে নামতে লাগলো। তার সামনে কে দাঁড়িয়ে আছে? ফটিকবাবুর হাত থেকে ঘড়ির লড়াইটা খসে পড়ল। স্তানুর মতন দাঁড়িয়ে পড়লেন তিনি। অন্ধকার গাঢ় হচ্ছে। এবার যেন কেমন একটা স্পষ্ট মনে হচ্ছে অভিনববাবুর অবয়বটা। ফটিকবাবুর উদ্দেশ্যে তিনি বললেন, ঘড়িটা আপনি ভালো ওড়ান ঠিকই, কিন্তু খোলা ছাদে একটু সাবধানে ওড়াবেন। এই বলে ধীরে ধীরে অবিনাশবাবু অন্ধকারে মিলিয়ে গেলেন।